কিন্তু এখানে ওনারা তো বলছেন যে এই যে ডাকসু এগুলোতে কোনো মানে প্রভাব পড়বে না। ইভেন মাহমুদুর রহমান মান্না আরো ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে আগামী ২ মাসে অনেক কিছু ঘটবে যা আমরা কল্পনাও করতে পারতেছি না। দেখেন, জাকসু ইলেকশনে প্রভাব ফেলবে না। আপনি জানেন ৯১ ইলেকশন হয়তো আপনি দেখেছেন। ৯১ ইলেকশনে বিএনপি তখনকার সময় শক্তিশালী দল কিন্তু আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছিল। বিএনপি দল হিসাবে কিন্তু সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী দল ছিল না ৯১ ইলেকশনে। ৯১ ইলেকশনে ছাত্র দলের মেইন মানে বিএনপির মেইন ক্যাপিটাল কি ছিল? সেটা ছিল ছাত্র দল। ডাকসু ইলেকশনে যখন ছাত্র দল জিতেছে, ছাত্র দলের নেতৃবৃন্দকে হাজির করে দেশের জনগণের সামনে প্রেজেন্ট করে সারা দেশে বক্তৃতা বিবৃতি করে ওনারা কিন্তু ক্ষমতা আসার পথ সুগম করেছেন এবং ডাকসু ইলেকশনের বিজয়টি কিন্তু তাদেরকে ক্ষমতা আসতে সহযোগিতা করেছে। এবং আগামী জাকসু এবং অন্যান্য ইলেকশন গুলো আগামী রাজনীতিতে প্রভাব ফেলবে, এটা বাংলাদেশের অধিকাংশ ইন্টেলেকচুয়াল রাজনীতি সচেতন বলছেন। এটা অতীতেও করেছে, ভবিষ্যতে করবে। এখন মাহমুদুর রহমান মান্না যে কথাটি বলেছেন, মাহমুদুর রহমান মান্নার তো কোনো পলিটিক্যাল দল ছিল না যে ওনার এই মানে বিজয়কে পুঁজি করে ওনার দল সারা দেশে মানে প্রভাব বিস্তার করবে, সেটা তো ওনার দল ছিল না। আর অপরদিকে উনি শুধু উনি আরেকটি কথা বলেছে যে মানে এটা তো ঠিক আছে ডাকসু কিন্তু আরেকটি কথা বলেছে যে আগামী ২ মাসে ভয়ঙ্কর কিছু ঘটবে যা আমরা কল্পনা করতে পারছি না। ওনার এই কথার অর্থ আমি জানি না উনি কি বোঝাচ্ছেন। ওনার বক্তব্যটা আমি দিয়ে নিই। উনি শুধু ডাকসুতে জিতেছিলেন, কিন্তু উনি কি জাকসুতে জিতেছিলেন? ওনার দল রাকসুতে জিতেছিলেন, চাকসুতে জিতেছিলেন? না 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 না। কিন্তু ছাত্র শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে প্রভাবশালী অর্গানাইজেশন, ছাত্র সংগঠন, এবং জামাত ইসলামী বাংলাদেশের প্রধান দুটি দলের একটি, এবং বাংলাদেশে দল হিসাবে বর্তমানে অত্যন্ত শক্তিশালী দল জামাত ইসলামী এবং জনপ্রিয়তারও শীর্ষে। সুতরাং এই মুহূর্তে মাহমুদুর রহমান মান্না আর বিজয় এর সাথে জাতীয় নির্বাচনের বিজয় সম্পর্ক না থাকতে পারে, কিন্তু ছাত্র শিবির এবং জামাত ইসলামীর এই যে বিস্তৃত নেটওয়ার্ক এবং বিপ্লবে তাদের যে বিশাল স্টেক, এই স্টেকের রেজাল্ট আগামী নির্বাচনে অবশ্যই হবে। মির্জা ফখরুল যেই আত্মবিশ্বাসের কথা মানে বলেছেন, এটা আমি আত্মবিশ্বাস বলবো না, উনি মানে খুব অহংকার সুলভ কথাবার্তা বলেছেন। তো আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আগামী কথা বলেছেন উনি, আরো কিছু কথা অহংকারের জবাব দেব ইনশাআল্লাহ। জি, যে ২৫ বছর ধরে জামাত আপনাদের মানে প্রশ্ন করা হয়েছিল আপনাদের শরীক দুটো নাম একসঙ্গে, এটা উনি বলছেন যে এটা আওয়ামী লীগের একটা বয়ান ছিল। আরেকটা কথা যেটা বলেছেন যে মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করে যাচ্ছি, মানে সেটা কি আপনারা আমরা আমাদের সঙ্গে আছে? এইটা ওনার মৃত মরহুম বাপ তো স্বাধীনতার বিরুদ্ধে ছিল, উনি ওনার বাপের বিরুদ্ধে কথা বলেছেন। আর যদি জামাতের বিরুদ্ধে বলে থাকেন, তো উনি তো জামাতের সাথে ঘর সংসার করেছেন, একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন, ওনাদের জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছেন এবং জামাতের সাথে আন্দোলন সংগ্রাম করে 2001 এর ইলেকশনে ওনারা একসাথে সরকার গঠন করেছেন। এইবারও আন্দোলন সংগ্রামের নেতৃত্ব জামাত শিবির দিয়েছে। এটির প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা শিবিরকে বিজয় করে, জাকসুতে শিবিরকে বিজয় করে এটির ম্যানিফেস্টেশন ঘটেছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অহংকারের দিন মনে হয় ফুরিয়ে এলো। উনি আউল ফাউল বকছেন বলে আমি মনে করছি। ধন্যবাদ। আপনার কি ধারণা যে বিএনপির সাথে আপনারা খুব একটা নড়তে পারবেন? মানে সেরকম ক্যাপাসিটি হয়েছে? আপনার আরেকটি কথা যেটা বলা হয়েছে যে পিআর টিআর মানে হবে না এবং মাঠে আপনারা আছেন, সে ঐক্যমতে বৈঠক শেষ না হতেই মাঠে আপনারা নেমে গেছেন। তো এটি কেন? মানে আপনাদের তো বৈঠকেই মানে এক ধরনের সমাধান আসতে পারত। না দেখুন, বৈঠক চলছে রাজপথে, আমরা সাইমultaneously কাজ করলাম। আর বৈঠকে তো বিএনপি মানে একতরফা নিজেদের গায়ের জোরে কথা বলছে, গায়ের জোরে সবকিছু চাপিয়ে দিতে চাচ্ছে। অধিকাংশ দল পিআর এর বিপক্ষে, ওরা বলছে আমরা পিআর এর মানে অধিকাংশ দল পিআর এর পক্ষে, ওনারা একটি দল অথবা দুটি দল ওনারা বলছেন যে না আমরা পিআর এর বিপক্ষে। তো এইটি তো আপনি গায়ের জোরে কথা বলেন। 4টি দলকে দেখতে পাচ্ছি, মানে যদিও বলা হয় যুগপৎ 7টি দল, কিন্তু 4টি দল মাঠে। না 5টি দল। দেখুন আরো যে কয়েকটি দল যারা আন্দোলনে নেই তারাও কিন্তু পিআর এর পক্ষে, কয়েকটি দল যারা আন্দোলনে নেই তারাও পক্ষে। 26টি দল পিআর এর পক্ষে, 26টি দল। তো এটা কি আপনারা এস্টাবলিশ করতে পারবেন? কি মনে হয় আপনার? দেখুন মানে পিআরটাকে আপনারা এস্টাবলিশ করতে পারবেন আগামী নির্বাচনে?
দেখুন, কোনো আন্দোলন, কোনো চেষ্টা বিফলে যায় না। কেয়ারটেকার সরকারের এই সিস্টেম বিএনপি মানতে চায় নাই, বিএনপি বুঝে নাই। বিএনপি বলেছিল ৩ পাগলার আবিষ্কার তত্ত্বাবধায়ক সরকার। বিএনপি মেনেছে এবং আওয়ামী লীগের আমলে পিআর তো বিএনপি বুঝে না, এই যে 56% হ্যাঁ, না কত পার্সেন্ট মানুষ পিআর হ্যাঁ। বুঝে না, আচ্ছা, তাই না? পিআর কে বলছে বুঝে না? দেখুন, আপনি যদি বিএনপি যদি নিজেদেরকে এত বড় দল মনে করে, তো বিএনপি পিআর মেনে নিলেই তো পারে যে জনগণ তাদেরকে ভোট দিবে। তো পার্সেন্টেজ অনুযায়ী জনগণ বোঝে নাকি? জনগণ দাঁড়িপাল্লা চিনে না? জনগণ ধানের শীষ চিনে না? তো জনগণ মার্কাতে ভোট দিবে এবং প্রত্যেক নির্বাচনের পূর্বে তো প্রত্যেকটি দল বলবে যে তারা আমাদের এমপি। এবং প্রত্যেক বাংলাদেশে ৩০০টা এমপি হয়। ৩০০ এমপির নাম বিএনপি ঘোষণা করবে, জামাত ঘোষণা করবে, অন্যান্য দল ঘোষণা করবে। এরপরে নির্বাচন হলে যত পার্সেন্ট ভোট সেটার আলোকে পার্টি সিরিয়াল অনুযায়ী এমপিদের নাম প্রকাশ করবে। সুতরাং এটি না বোঝার কি আছে? একটি নতুন সিস্টেম আসলে তো প্রথম সেটিকে মানে মনে হয় একটু কঠিন মনে হয়, যে কোনো সিস্টেম। লন্ডনে মানে খুব দ্রুতই আইন চেঞ্জ হয়, সিস্টেম চেঞ্জ হয়। তো প্রথম তো একটু কঠিনই লাগে। আপনি প্রফেশনাল, আপনি জানেন। কিন্তু পরবর্তীতে কি হয়? মানুষ ইউজ টু হয়ে যায়। সুতরাং বাংলাদেশের জনগণও পিআর পৃথিবীর অনেক উন্নত দেশে পিআর আছে, বাংলাদেশেও হতে পারে। এবং হতে পারে। বিএনপি, হ্যাঁ, হুম। বিএনপি আমি মনে করি গায়ের জোরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাচ্ছে। গায়ের জোরের দিন শেষ। তারা কিসের ভিত্তিতে গায়ের জোর করছে? দেখুন, বিএনপির বৈধতা কি? তারা কিসের ভিত্তিতে তারা গায়ের জোর দেখাচ্ছে? এই গণ আন্দোলনের নেতৃত্ব কি বিএনপি দিয়েছে? দেয়নি। হ্যাঁ, বিএনপি একটি শরিক দল। এরপরে আসুন, আওয়ামী লীগের পতনের পরে এই ২০ বছরের মধ্যে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে ডাকসু। সেখানে বিএনপি গোহারা হেরেছে। তো বিএনপি কিসের গায়ের জোরে মানুষের সাথে কথা বলে? আমরা এখানে আপনি আপনি যেটা বলেছেন যে জুলাই